আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের জন্য মহা বিপদ সংকেতের কথা জানান দিচ্ছে। ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, বাংলাদেশ সরকার দেশে যথেষ্ট পরিমাণ জ্বালানির মজুদের কথা দাবি করলেও ইরান যুদ্ধের কারণে বিশ্বের যেসব দেশে খুব দ্রুত জ্বালানি ফুরিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তার মধ্যে এক নম্বরে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বের মধ্যে বাংলাদেশেই যে কোনো মুহূর্তে খুব দ্রুতই জ্বালানি ফুরিয়ে আসতে পারে, এবং যদি সত্যিই তা হয় তাহলে দেশের সামগ্রিক অবস্থা কতটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দ্রুত ধাবিত হচ্ছে তা আমরা সহজেই অনুমান করতে পারি। একই ধরনের খবর জানিয়েছে আর এক আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। বাংলাদেশের জ্বালানির প্রায় ৯৫% আমদানি নির্ভর, এবং ইন্ডিপেন্ডেন্ট বা টেলিগ্রাফ বলছে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় দেশটির যানবাহনের জন্য জ্বালানি রেশনিং, ডিজেল বিক্রিতে সীমাবদ্ধতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার মতো পদক্ষেপ নিয়েছে। বন্ধ বলতে যেহেতু আমরা জানি যে অনলাইন ক্লাস ভিত্তিক ব্যবস্থা চালু করছে সরকার, সে কথা এখানে বলা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট বলছে, বিভিন্ন পরিবহনের চালকেরা ঘন্টা পর ঘন্টা, কখনো কখনো সারা রাত অপেক্ষা করছেন সীমিত জ্বালানি পাওয়ার জন্য। অনেক পাম্পে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বাঁশের ব্যারিকেড দিয়ে গেট বন্ধ করে রাখা হয়েছে। রাজধানীর বাইরের পরিস্থিতি আরও খারাপ, সেখানে প্লাস্টিকের বোতলে কেউ কেউ ১ থেকে ২ লিটার করে বেশি দামে জ্বালানি কিনে নিতে বাধ্য হচ্ছেন। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের নবনির্বাচিত যে বিএনপি সরকার, সেই সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। বাড়তি জ্বালানি খরচ, বৈদেশিক মুদ্রার উপর চাপ এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। খবরে বলা হয়েছে, গত মাসের শেষে বাংলাদেশ স্টার্ন রিফাইনারিতে প্রায় ৮০,০০০ টন অপরিশোধিত তেল মজুদ ছিল, যা দিয়ে ২ সপ্তাহের বেশি কিছু সময় জ্বালানি সরবরাহ করা যায়। ডিজেলের মজুতও একইভাবে চাপে রয়েছে। এই মুহূর্তে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে বাংলাদেশ। রাশিয়া থেকে ডিজেল আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার উপর সাময়িক ছাড় দিতে ভারতের মতো বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করেছে। এটি আরেক করুণ কাহিনী আমাদের, যে শুল্ক চুক্তির জন্য এখন যুক্তরাষ্ট্রের কাছেই আমাদেরকে ধর্ণা দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আমরা কিছুই করতে পারছি না, এমন একটি অবস্থা। যাই হোক, এবং অপরিশোধিত তেল পরিশোধনের যেই একমাত্র আমাদের প্রতিষ্ঠান স্টার্ন রিফাইনারি, যে কোনো সময়ও বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালীতে সংঘাতের প্রভাবে তেল আমদানির বিঘ্ন ঘটার আশঙ্কার জায়গা থেকে। এবং মঙ্গলবার সকাল পর্যন্ত স্টার্ন রিফাইনারিতে মজুদ ছিল ২৩,০০০ টন ক্রুড অয়েল, যা সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত পরিশোধন করা সম্ভব। এই পরিস্থিতিতে আগামী ৭ এপ্রিলের মধ্যে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এটি আমাদের নিজস্ব গণমাধ্যমগুলোর খবর। এই খবর আর ইন্ডিপেন্ডেন্ট বা টেলিগ্রাফে আসেনি, এটি আমাদের নিজস্ব গণমাধ্যমের খবর। ইন্ডিপেন্ডেন্ট যেটি বলছে তা হচ্ছে, বিএনপি সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যেটি স্বীকার করেছে তা হচ্ছে, পরিস্থিতি খুবই জটিল। স্পট মার্কেট থেকে জ্বালানি কিনতে গিয়ে আমাদের অর্থ ভাণ্ডার খালি হয়ে যাচ্ছে, কোনো বিকল্প নেই, আমাদের মজুত ১০ দিনেরও কম। এই একই বক্তব্য আবার উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। এবং আমরা জানি যে বাংলাদেশ এই মুহূর্তে উচ্চ মূল্যে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করছে, যাতে অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ সচল রাখা যায়। এবং পেট্রোবাংলা মাত্র ২ দিনের চেষ্টায় ২টি এলএনজি কার্গো কিনেছে, যার দাম পড়েছে ১ মার্চের তুলনায় প্রায় ২.৫ গুণ বেশি। এই যে রিজার্ভের উপর চাপ, ভর্তুকি দেওয়া লাগছে, নানান সংকটের সব কিছু একসাথে হয়ে জমাট বাঁধছে, সে কথাই বলছে ইন্ডিপেন্ডেন্ট এবং টেলিগ্রাফ। বিশেষজ্ঞরা যেটি বলছেন যে আমদানি নির্ভর জ্বালানির কারণে এশিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। এটি যে শুধুমাত্র যুদ্ধের কারণেই এমনটা ঘটছে তা নয়। এর আগে আমাদের জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল ইসলামের সঙ্গে একটি ইন্টারভিউতে
তিনি জানিয়েছেন এই কথা আমাদেরকে, আপনারা নিশ্চয় দেখেছেন মানচিত্রের সেই প্রোগ্রামটি। তারা বলছেন যে যুদ্ধ দীর্ঘ হলে কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ কার্যত অচল হয়ে যেতে পারে। তবে সরকার বলছে, আমরা জানি যে শুরু থেকেই আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি দাবি করে আসছেন যে দেশে এই মুহূর্তে কোনো জ্বালানি সংকট নেই। তিনি স্পষ্ট করে বলছেন যে কোনো ধরনের সমস্যা এই মুহূর্তে নেই, বরং গত বছরের তুলনায় সরবরাহ আরও বেড়েছে। আবার অনেকে বলছেন কি, মানে আমরা তো দেখছি এবং এটি প্রমাণিত, কিছু অসাধু সিন্ডিকেট বাজার থেকে জ্বালানি সরিয়ে পরিস্থিতি আরও খারাপ করছে, অর্থাৎ মজুত করছে তেল। এর মধ্যে বেশ সম্ভবত 2 লাখ টনের মতন তেল যেগুলো মজুত করে রাখা হচ্ছিল সেগুলো উদ্ধার করা হয়েছে। 4 মার্চের হিসাবে দেশে ডিজেলের মজুত ছিল 1,15,473 টন, যা প্রায় 9 দিনের চাহিদা মেটাতে সক্ষম। অক্টেনের মজুত ছিল 28,152 টন, যা প্রায় 2 সপ্তাহের জন্য যথেষ্ট। জ্বালানি ও এলএনজি আমদানির জন্য $250 কোটি বেশি বৈদেশিক সহায়তা চাইছে বাংলাদেশ। এই সব মিলিয়ে ইন্ডিপেন্ডেন্টের কাছে বিশেষজ্ঞরা যে মত দিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে এরকম যে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করায় ভর্তুকির চাপ বাড়ছে। বাংলাদেশ তার প্রাথমিক জ্বালানির 62% বেশি আমদানি করে, তাই সরবরাহের সামান্য বিঘ্ন যে কোনো কিছুতে প্রভাব ফেলতে পারে। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় এলএনজি আমদানিও বেড়েছে। এখন মধ্যপ্রাচ্যের সংকট যদি দীর্ঘ হয় তাহলে শিল্প খাতে জ্বালানি সংকট এবং লোডশেডিং নিঃসন্দেহে বাড়বে। এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী তো বলেই রেখেছেন যে উনি একদিকে বলছেন যে দেশে জ্বালানি সংকট নেই, আবার তিনি মনে করিয়ে দিয়েছেন আমাদের প্রস্তুত রাখার জন্য, বলছেন যে লোডশেডিংয়ের জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেই আমরা বাংলাদেশের রাজনৈতিক টালমাটাল অবস্থা এবং পরিবর্তিত অবস্থা দেখেছি। তার মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। এর কিছুদিনের মধ্যেই আবার ইরান যুদ্ধের যে বৈশ্বিক সংকট, সেটি আবার সব কিছুকে জটিল করে তুলেছে। 2022 সালের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিতে পারেনি জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে অথবা জ্বালানি সংকট মোকাবেলার ক্ষেত্রে, সে কথাও বিশেষজ্ঞরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জানিয়েছেন। এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিগ্রাফ বা রয়টার্সের মতন প্রতিষ্ঠানগুলো এই কারণেই এতটা গুরুত্ব দিয়ে বাংলাদেশকে নিয়ে তারা আলাদাভাবে এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। এখন সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যেগুলো এর মধ্যে উল্লেখ করা হয়েছে। আমরা জানি না যে এই পদক্ষেপগুলোর মধ্য দিয়ে এই ভয়াবহ সংকট আসলে কতটা মোকাবেলা করা সম্ভব। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।